এটি আসলে আমাদের অর্থনৈতিক যে কমিটির চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুল লতিফ বাচ্চু বহুবার আমাদেরকে বলেছেন এবং তাকেও চিঠি দেওয়া হয়েছে, চিঠি দিয়ে ফোন দিয়ে আসতে হয়েছে, কিন্তু উনি হাজির হন দেন নাই। বিষয়টি অর্থনৈতিক কমিটির উপরে নির্ভর করে। ওনারা শুধু আমাদেরকে জানিয়েছেন যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা হিসাবটা বুঝাই দিতে পারছি না। একটা হিসাবে ক্লোজিং থাকে, তো যে একটা প্রোগ্রামে কতটি খরচ গেছে এটা হিসাবে চূড়ান্ত একটা ক্লোজিং থাকে, কিন্তু সেটি তারা করতে পারছে না। এটি আমাদেরকে জানিয়েছেন, আমরা সেটি এখানে উল্লেখ করেছি। আর কারো কোনো প্রশ্ন? সাংবাদিক সাহিত্য না, তুমি সাংবাদিক আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনা হচ্ছে যে সবকিছু আপনারা মাননীয় সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে সভাপতির কাছে শুনলেন যে আমরা আজকে এখানে কেন এসেছি। আমরা গতকাল 18টা সংগঠন মিলে পড়ছিলাম চলচ্চিত্র সবকিছু নিয়ে, এর ভিতরে লাস্ট কথাগুলো উঠে এসেছিল। আমি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ভাইস প্রেসিডেন্ট, এবং যখন প্রেসিডেন্ট না থাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আমাকে অনেক কিছু করতে অনেক জায়গায় যেতে হয়। কালকে আমরা যখন 18 সমিতি একসাথে হওয়ার পরে একটা সিদ্ধান্ত এসেছি, এবং সেই সিদ্ধান্ত অংশীদার আমি আমার সমিতি। আমি আমার সিদ্ধান্ত মিটিংয়ে জানাই, মিটিং এটা গ্রহণ করে, কর্তৃপক্ষ এটা গ্রহণ করে। দুঃখজনক যে কি জানেন, রাত 2টার সময় একটা ফোন আসে আমার কাছে। ফোনটা প্রথম আমার বাবা মা, মৃত বাবা মাকে গালাগালি আর আমাকে মার ধরে হুঁশিয়ারি। ফোন নাম্বারটা যত সম্ভব 7101711 লাস্টে 71। আমি জানি না ফোন নাম্বারটা, বাকি হয়ে জানতে পারলাম। যখন বললো তুমি কার অর্ডারে মিটিংয়ে যাবে, আমি বললাম আমি প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অর্ডার দিয়েছি। যেহেতু আমি প্রেসিডেন্ট সেক্রেটারি অর্ডার মানতে পারি না, আমি প্রেসিডেন্ট অর্ডার মানবো, কারণ আমার প্রেসিডেন্ট আমাকে যে অর্ডারটা করবো আমি সেই অর্ডার পালন করবো। প্রেসিডেন্ট 18 সংগঠনের সবশক্তি কাছে আমাকে যেতে বলেছে যে ওনারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, আমার অর্ডার। আমি প্রেসিডেন্ট অর্ডার করতেই করছি। আমার প্রেসিডেন্ট নৃত্য পরিচালক আজিজ রেজা। যাই উনি বললেন আমি সাংগঠনিক সম্পাদক, আমার অর্ডার ছাড়া কেন তুমি মিটিংয়ে গেলা? আমার আইন দেবো, আমি তো কোন না কোন সমিতিকে দিনে আমি তো একজন নেতা, আমি কর্মকর্তা। আমার জানা মতো একজন সহসভাপতি, আমার সামনে একজন সহসভাপতি আছে শিল্পী সমিতি, আমার জানা মতো একজন সাংগঠনিক সম্পাদক সহসভাপতির উপরে থাকতে পারে না, তার কথা অর্ডার তৈরি করতে হবে। আমার অনেক গালাগালি করার পরে লাস্টে আমাকে বললো যে কালকে তুই কথাগুলো শুনবেন যে কারা হওয়া করবে না প্লিজ। আজকে আমার অস্তিত্ব ব্যাপার, কেউ যদি তারা হওয়া করে তাহলে আমি কষ্ট পাবো। কালকে তুই এই বিস্তার তোর চেহারা আমি থমকে দেবো। আমি বলছি কাল 11টার সময় এপিসিতে আসতে। আমি 12:15 সময় আমার বাসা থেকে নামি নেমেছি। হঠাৎ করে দুটো ছেলে এসে, একজন শুনলে আপনার নাম সাইফুল, বলো না, আর একজন হুন্ডা থেকে নেমে আমাকে দুটো থাপ্পড় মেরেছে। সবচেয়ে কষ্ট কি জানেন, 13 বছর বয়সে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক সিনিয়র আছে, 13 বছর বয়স এবং 54 বছর বয়স। একটা করে ইঞ্জিন আমাদের সেখানে নিতাম 41 বছরে একটা বিল্ডিং হতো, একটা করি নাই। এই ইন্ডাস্ট্রিতে জীবন দিয়েছি, আজকে কিছুই চলে আমাদের ট্রেনিংকে পানির ছেলেগুলো আমার মেরেছে। শুধু আমি সমাজের সত্যি কথা বলেছি বলে
আসলে সাহিত্য কালু, সাহিত্য কালু, শাহিদ হোসেন কালু, সাহিত্য কালু, শাহিদ খান কালু। অথচ সে আমার সমিতি সাংগঠনিক সম্পাদক। না, এটি সত্যি অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। সবাই তার স্বাধীন মতামত ব্যক্ত করবে। একটা সবাই উপস্থিত হয়ে 18টি সংগঠনের প্রতিনিধিরা গিয়েছে, সেখানে সবাই মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেই। সেখানে গণতান্ত্রিকভাবে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আজকে যে আপনাদেরকে যে বক্তব্যটা আমি পড়ে শোনালাম, এটাও গতকালের এই 18 দলের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এটি করা। এখানে কারো কিছু চাপিয়ে দেওয়া না, কাউকে ফোর্স করা না, কাউকে বাধ্য করা না। কিন্তু সেখানে একজন বক্তব্য দেওয়ায় তাকে যদি জীবন নাশের হুমকি দেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেটাকে বুঝিয়ে দেওয়া তাকে যে তোমাকে আমরা এরপর আরো কিছু করতে পারি, তো কাজেই এটি মানে সত্যি সত্যি সন্ত্রাসী কর্মকাণ্ড, এতে কোনো রকম সন্দেহ নাই। আমরা এটি আসলে এখানে বিষয় না, এটি আমাদের 18 সংগঠনের অভিযোগ লিখিত করলেই ভালো হতো। যাই হোক, আমরা এটার আইনগত ব্যবস্থা নেব। আমরা কথা দিচ্ছি আজকে এই মঞ্চে আমরা যারা আছি, আমরা এর মামলা থেকে শুরু করে এর আইনগত যত প্রকার ব্যবস্থা নেওয়া যায় আমরা নিব। সন্ত্রাসীর কালো হাত, কারো এমন কোনো ক্ষমতা নাই এই এফডিসিতে মাস্তানি করবে আর আমাদের শিল্পী কুশলীদের অন্যায় ভাবে অপমান করবে। যেই করবে তার হাত ভেঙে দেবে ইনশাআল্লাহ। আমাদের সেই ক্ষমতা আছে ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের পক্ষে আছি। ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার আমরা সব করবো ইনশাআল্লাহ। চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কমিটি সিদ্ধান্তটা আসলে কি ছিল, হ্যাঁ, যেটা আসলে শিল্পী সমিতি মানে নেয়। আর একটা হচ্ছে এগুলো বলা হচ্ছে যে জায়েদ খান ব্যক্তির স্বার্থে বিষয়টার বিরোধিতা করেছে। আমরা জানি আসলে জায়েদ খান তেমন একটা ছবি করে না, হ্যাঁ। তো আপনারা যদি আসলে শিল্পীদের রেমুনেশন কমায় থাকেন, এদিকে আসলে জায়েদ খানের ব্যক্তির স্বার্থটা কি, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে মানে এটা যদি শিল্পী সমিতি না মেনে থাকে তাহলে এটা আসলে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির উপরে মানে আপনারা ব্যবস্থা নেওয়া আরেকটা হচ্ছে যে উনি যে বেশ কিছু অপকর্মের কথা বলা হচ্ছে যে এইগুলার আসলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা, হ্যাঁ, উনি এই এগুলা করে আমার অন্যান্য আমাদের বিষয় হলো যে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিল্পী সমিতির বিষয় হলে জায়েদ খান কেন। আমরা এখানে বলেছি, ইঙ্গিত দিয়ে গেছি যে এইটা বিষয়ে সেই সবচেয়ে বেশি সক্রিয়, যাতে এটি বাস্তবায়িত না হয়। তার প্রধান কারণ হচ্ছে যে এটির পিছনে আমি বলবো যে তাদের সভাপতিরও কিছুটা ইন্ধন আছে, কিন্তু সেটি আমরা ওইভাবে সুনির্দিষ্টভাবে অভিযোগ আকারে আসে নাই দেখে আমরা এটা বলতে পারছি না। তাকেও আমরা সতর্ক করেছি। আপনারা জানেন, এর আগে করোনা শুরু হওয়ার আগে আমরা চলচ্চিত্রের একটি যে নীতিমালা তৈরি করি, সেখানে আমাদের একটি সমস্যা ছিল কনভেন্স, আর একটি সমস্যা হচ্ছে সময় নিয়ে, বিশেষ করে যে টাইম অনুযায়ী আসা এবং অতিরিক্ত কনভেন্স নেওয়া। একজন শিল্পী আসবে, তার যাতায়াত ভাড়া, তার গাড়ির যদি আমরা ধরি, তেলও যদি ধরি, উত্তরা থেকে আসা যাওয়া এফডিসিতে করতে 500 টাকা বেশি লাগার কথা না। সেখানে সে নিজের জন্য যদি 2000 টাকা চায়, তার ড্রাইভারের জন্য টাকা চায়, তার 4000 মিনিমাম ধরলাম 4000 টাকা চায়, তার ড্রাইভারের জন্য আলাদা টাকা চায়, তার অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা টাকা চায়, তার মেকআপ ম্যানের জন্য তার আলাদা মেকআপ ম্যান, পার্সোনাল মেকআপ ম্যানের জন্য টাকা চায়। তো এইসব নিয়ে দেখা যাচ্ছে যে একটা বিশাল ব্যয় বেড়ে যাচ্ছে। অথচ চলচ্চিত্রের আয় আপনারা জানেন যে ক্রমান্বয়ে কমছে, অর্থাৎ সিনেমা হলই কমে যাচ্ছে। তো আয় আসবে, দোকান যদি না থাকে আপনি পণ্য বিক্রি করবেন কোথায়, আর কোথা থেকে আয় করবেন? তো সেই কারণে আমরা নীতিমালা মেনেছিলাম। এটি প্রথমেই এটি আপত্তি জানিয়ে একটা সেটের মধ্যে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনা জন্ম দিয়েছিলেন মিশা সওদাগর। আমরা সেই সভায় মিশা সওদাগরকে সিদ্ধান্ত নিয়েছিলাম তাৎক্ষণিকভাবে, তার পরবর্তী সভায়, যে মিশা সওদাগরকে নিয়ে পরবর্তীতে কোনো পরিচালক, কোনো প্রযোজক ছবি করবেন না।
এবং প্রযোজক সমিতির সিদ্ধান্ত আছে যে মিশা সওদাগরকে নিয়ে কেউ যদি কোনো ছবি অনুমতির জন্য প্রযোজক সমিতি আবেদন করে তাহলে প্রযোজক সমিতি সেই আবেদন গ্রাহ্য করবে না, অর্থাৎ সেই ছবি নির্মাণের অনুমতি দেবে না। সেটি কিন্তু বহাল আছে, সেটা কিন্তু আমরা প্রত্যাহার করি না। আপনারা ভাবেন না যে প্রত্যাহার করতে, একই জিনিস তো দুইবার দেওয়া যায় না, সে কারণে আমরা সেটা এখানে উল্লেখ করি নাই। ঠিক আছে বিষয়টা? আর যেটা বললাম যে জায়েদ খানের বিষয়টা আছে যে তার বিরোধে যে কেউ কথা বলুক বা একটু কাজ করতেই পারে, একজন স্বতন্ত্রভাবে আমি পরিচালক সমিতির সদস্য, আমার কোনো কাজের সমালোচনা আমার সদস্য করতেই পারে, যদি আমি খারাপ। এটা তো না, দেশের প্রধানমন্ত্রী যদি সমালোচনা করা যায়, একটা সংগঠনের গঠনমূলক সমালোচনা কেন করা যাবে না? সবাইকে করা যাবে, কিন্তু করলেই যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তার সদস্য কি করার, তাকে মানে মামলা দেওয়া, মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, না হুমকি দেওয়া, মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে কয়েকজন শিল্পী সদস্য মানে বাতিল করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং এখানে একজন প্রডিউসার এবং একজন সহযোগী প্রডিউসার, তো দুই পার্টনার প্রডিউসার এবং সে শিল্পীও, তাকে সদস্যপদ বাতিল করছে, তাকে এফপিসিতে ঢুকতে না দেওয়ার জন্য এই এমডি সাহেবকে চিঠি দেওয়া হয়েছে। তো এরকম হ্যাঁ অভিযোগ আছে। এই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমাদের কাছে অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে একটু আগে আমাদের সাইকেল অভিযোগ করলো, এটা আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা এটা ওদের সমিতিকে অবশ্যই আমরা বলবো, এখানে উল্লেখ আছে যে যদি কেউ নীতিমালা ভঙ্গ করে, যদি কোনো সদস্য ভঙ্গ করে, সংশ্লিষ্ট সমিতি তার সদস্য বা খারিজ করে দিবে যদি এই 18 সংগঠন নীতিমালা ভঙ্গ করে। আমরা কোনো অনিয়ম, কোনো অরাজকতা, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে হতে দিব না। এটি হচ্ছে আমাদের কথা। আমরা চাই আমাদের চলচ্চিত্র শিল্পকে আবার জাগিয়ে তুলতে। মাঝখানে 5 মাস আমাদের সময় নষ্ট হয়েছে, আমাদের কেন সবারই কাজ ছিল না, আমরা আবার কাজ করতে যাচ্ছি। আমাদের প্রডিউসাররা ইতিমধ্যে কাজ করার ব্যাপারে তাদের প্রাথমিক তৎপরতা শুরু করেছেন। আমরা যেটাকে বলি স্ক্রিপ্টিং থেকে যেটাকে কাজ করা বলে, সেটাকে প্রি প্রোডাকশন বলতে আমরা যেটা বুঝি, এটা করা শুরু হয়ে গেছে। তো কাজেই তারা যেন আবার এই সামনে গিয়ে বাধার সম্মুখীন না হয়, এরকম অনেক প্রযোজক, অনেক পরিচালক আমাদের বলেছে যে আপনারা যে নীতিমালা করলেন সে আলোকিত কাজ করতে পারবো, তো সেটা যে আমরা পারবো, সেই আস্থার জায়গাটা আমাদের পরিচালক, প্রযোজক, শিল্পী, কুশলী যারা আছে সবাইকে আমরা পৌঁছে দিতে চাই। আস্থার জায়গাটা আমরা তৈরি করে দিতে চাই যে আমাদের আস্থা রাখা যাবে। আমরা যে নীতিমালা করেছি, হয় দেশের চলচ্চিত্র সেই নীতিমালা মেনে নির্মিত হবে, না হলে দেশের চলচ্চিত্র বন্ধ হয়ে যাবে, কোনো কথা নেই।